দেশ নির্বাচনের একেবারে দ্বারপ্রান্তে, ভোটের মাঠ এখন প্রস্তুত, তবে উদ্বেগও আছে। আইজিপির একটা তথ্য অনুযায়ী জুলাই আন্দোলনে লুট হওয়া 2330টি অস্ত্র এখনও উদ্ধার হয়নি, যা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে অবধারিতভাবে। নাটোরে বিএনপি প্রার্থীর অভিযোগের প্রায় 4 কোটি টাকার সন্দেহজনক ব্যাংক লেনদেন আজকে স্থগিত হয়েছে। অর্থের উৎস নিয়েও স্বাভাবিকভাবেই বিতর্ক বা প্রশ্ন রয়েছে। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে ভয় নয়, সাহস নিয়ে ভোট কেন্দ্রে যেতে হবে। সবাইকে তিনি সেই আহ্বান রেখেছেন। এর মধ্যে ভোট দিতে মানুষ শহর ছেড়ে গ্রামে ছুটেছে। যানবাহন সংকট এবং বাড়তি ভাড়ার ভোগান্তি অবশ্য তাদের চরমে। এখনও অনেকেই রাস্তায় কষ্ট পাচ্ছেন। আনুষ্ঠানিক প্রচারণা শেষ, তবে ইলেকশন কমিশন বলেছে যে অনলাইনেও প্রচার চালানো যাবে। রাজনৈতিক মাঠও, ভোটের মাঠও উত্তপ্ত। জামাত আমিরের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ করা হয়েছে তার দলের পক্ষ থেকে। এদিকে আপত্তিকর বক্তব্য দিয়েছেন বিএনপির এক নেতা, সেজন্য তাকে বহিষ্কার করা হয়েছে কুমিল্লার মঞ্জুরুল ইসলাম মুন্সী। ভোটের আগে উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে এবং প্রধান উপদেষ্টা দ্রুত ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতির কথা বলেছেন, কারণ এ নিয়ে বিভিন্ন ধরনের সংশয়ের কথা তিনি শুনতে পান, সেটিকে তিনি ক্লিয়ার করেছেন। এদিকে একটি সংগঠন বিআইডিডি পূর্বাভাস দিয়েছে ভোটের জরিপ নিয়ে। তারা বলছে যে ভোটের হারই টার্ন আউটে নির্ধারণ করবে আসলে কে রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছে, কে জিতে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন আজ বলেছে যে ভোটের পরিবেশ ইতিবাচক, কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্র থাকা সত্ত্বেও। তবে আজকেও পটুয়াখালী, পঞ্চগড়, কুমিল্লার মতো জায়গাগুলোতে বেশ কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে, স্বাভাবিকভাবে বিএনপি এবং জামাতের মধ্যে। আল জাজিরা বলছে, কয়েকটি রিপোর্ট তারা করেছে, তারা সেখানে বলছে যে ক্ষমতার দোরগড়ায় আছেন বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান। অন্যদিকে জামাতের আমির সম্পর্কে বলা হয়েছে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে জুলাই বিপ্লবের পরে, সেখানে যে সুযোগ তৈরি হয়েছে সেটি তিনি কাজে লাগাতে পারেন। এবং এই বিষয়গুলো নিয়ে আজকে আলাপ করব। এখন পর্যন্ত যে ভোটের যে পরিবেশ, সেটি নিয়ে দু ধরনের বক্তব্য আছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা প্রায় 24,000 বলা হচ্ছে বিভিন্ন হিসেবে। সব মিলিয়ে পরিস্থিতি একদিকে জমজমাট সরগরম, আবার অন্যদিকে নানা হিসেব নিকেশে ভরা আগামীর নির্বাচন। আমন্ত্রণ আপনাদের সবাইকে। ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে একটি ভূমিকা নিয়েছি। শুরুতে পরিচিত হব আমাদের অতিথিদের সঙ্গে। রয়েছেন প্রফেসর ডক্টর আসিফ এম শাহান, অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, স্বাগত আপনাকে। রয়েছেন জনাব আবু সাঈদ খান, সিনিয়র জার্নালিস্ট, স্বাগত আপনাকে। এবং রয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয় সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, স্বাগত আপনাকেও। শুরু করছি জনাব আবু সাঈদ খান, আপনার কাছ থেকেই। একজন জার্নালিস্ট হিসাবে আমি ছোটোখাটো একটা ভূমিকা রেখেছি, সারাদিনের একটা নির্ঘণ্ট, কিন্তু সব মিলিয়ে চিফ অ্যাডভাইজার যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি একটা উৎসব মুখর ভোটের আশা করছেন, মানুষকে ভোটে যাওয়ার জন্য তিনি উদ্বুদ্ধ করেছেন এবং বলেছেন যে কোনো সংশয়, কোনো প্রশ্ন রাখার অবকাশ নেই। তারা দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন শেষ করে ক্ষমতা হস্তান্তর করতে চান। এটি একটি আশ্বাসের ব্যাপার। কিন্তু অন্যদিকে মাঠের যে বাস্তবতা, আমি কিছু বলেছি, সহিংসতার কিছু চিত্র আমরা দেখছি, তবে তুলনামূলকভাবে অনেকেই বলছেন যে পরিবেশ ইতিবাচক। আপনি কিভাবে পর্যবেক্ষণ করছেন? আমি ইতিবাচকভাবে দেখতে চাই, কেননা ঘটনা হচ্ছে জন আকাঙ্ক্ষা হচ্ছে ভোট দিবে তারা, এবং জনগণের মধ্যে বেশ সাড়া জেগেছে। হ্যাঁ, তবে এখানে তো অবৈধ অস্ত্র আছে, তো মাস্তানরাও আছে, তো কিছু কিছু জায়গায় অঘটন ঘটতে পারে। তবে সামগ্রিক বিবেচনায় সেটা খুব বড় হয়ে দেখা দেবে বলে আমার মনে হয় না। আমার মনে হয় ভালো নির্বাচনও হবে। জনগণের মধ্যে যে কিছু কিছু সংশয়, যে সংশয়ের জন্য আমার মনে হয় এই সরকারই দায়ী, কেননা তারা নিজেরা নিজেদেরকে বিভিন্ন সময় প্রশ্নবিদ্ধ করেছে। যেমন তারা ক্ষমতা দীর্ঘদিন থাকতে চায় কিনা, নির্বাচন দিবে কিনা, দিলেও এটা পিছিয়ে যাবে কিনা, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তারা জন্ম দিয়েছে। তো যে জন্য বারবার তাদেরকে স্পষ্ট করতে হয়েছে যে না, নির্বাচন সুষ্ঠু হবে। এবং আজকেও প্রধান উপদেষ্টাকে বলতে হয়েছে যে ক্ষমতা হস্তান্তরে বিলম্ব হবে না। তো এর কারণটা কি? এর কারণ হলো তাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম উক্তি এবং কথাবার্তার মধ্য দিয়ে জনমনে বিভিন্ন সময় সন্দেহের জন্ম দিয়েছে, যে সন্দেহগুলো তাদের কাটাতে বিভিন্ন সময় আবার বক্তব্য দিতে হচ্ছে। তো সব কিছু মিলে আমার মনে হয় যে একটা ভালো নির্বাচন, এর কোনো বিকল্প নেই। নির্বাচনটা নির্ভর করে, জন আকাঙ্ক্ষাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। অনেক সময় জনগণই নির্বাচন করে, অর্থাৎ জনগণের মধ্যে যখন একটা ইতিবাচক দিক থাকে, যেমন ৭০-এর নির্বাচন,
পাকিস্তানি প্রশাসন ছিল ইত্যাদি ছিল, অনেকে মনে করেছে পাকিস্তানি প্রশাসনের পক্ষে পুলিশ ইত্যাদি কাজ করবে, জি। কিন্তু শেষ পর্যন্ত কাজ করে নাই। জি। কেননা জনগণের যে আকাঙ্ক্ষা ছিল এবং তারা একটা ভালো নির্বাচনের জন্য প্রত্যাশা করেছিল এবং তাদের ভোটের মূল্যায়ন হবে তারা চেয়েছিল, যে কারণে ওই নির্বাচনে ওই ধরনের ম্যানিপুলেশন হয় নাই এবং করা সম্ভব না। আজকেও অনেকে মনে করছে, অনেকের ভিতর ধারণা আছে যে কোনো কোনো জায়গা ম্যানিপুলেট করতে পারে কারো পক্ষে, কেননা অনেকেরই ধারণা যে এই সরকারের কোনো পক্ষ নাই। আবার মানুষের ভিতরে অনেকেরই ধারণা আছে এই সরকারের কারো কারো প্রতিপদে একটু পক্ষপাত আছে। তো এই ধরনের ধারণা, যেমন বলা হয়েছে যে ছেলেদের একটা দল আছে, তো ওই দল থেকে বেশ কিছু জিতবে এবং কেউ কেউ মন্ত্রী হবে, এই ধরনের মন্তব্যের মধ্য দিয়ে জনমন এক ধরনের প্রশ্ন জন্ম দিয়েছে। তবে আমার মনে হয় বিদায় বেলায় হলেও তারা নিজেদের অবস্থানকে স্পষ্ট করেছেন এবং এটাই তাদের শুরুতেই হওয়া উচিত ছিল। এবং ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, আপনার দলের নেতা ইতিমধ্যেই নির্বাচনী প্রচারণা, দীর্ঘ নির্বাচনী প্রচারণা শেষ করেছেন এবং তিনি তার যে জাতির উদ্দেশ্যে যে ভাষণ, সেখানেও কিন্তু একটা কি বলবো, গেম চেঞ্জিং বলা যায়, অনেকে এটাকে ওইভাবে টার্ন করেছেন যে তার অতীতের তার দলের যদি কোনো কার্যকলাপ খারাপ যদি হয়ে থাকে বা সেই ধরনের কোনো ত্রুটি হয়ে থাকে, সেগুলোর জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে এবারের নির্বাচনে জনগণের হাতে রাষ্ট্র পরিচালনায় যে মালিকানা ফেরত পাওয়ার সুযোগ, সেটি এই নির্বাচন তৈরি করছে। আবার একই সঙ্গে নানা ধরনের সংশয়ের কথা, যেমন ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা উঠছে, ম্যানিপুলেশনের কথা উঠছে। আপনারা ইলেকশন নিয়ে আপনাদের অবস্থানটা কি? আসলে আপনারা এই ধরনের কোনো আশঙ্কা করছেন নাকি এ পর্যন্ত যেই পরিবেশ নির্বাচনে দেখছেন মাঠে, তাতে আপনারা সন্তুষ্ট? ধন্যবাদ আপনাকে, সহ আলোচক এবং দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার দলের চেয়ারম্যান তিনি তো একেবারে সেই অব্যবহিত পরে, অর্থাৎ জুলাই আগস্ট আপরাইজিংয়ের পর 2024 সালের পর থেকেই বলে এসেছেন যে এবারে নির্বাচনটা বেশ আপনার কঠিন হবে। কঠিন বলতে এই কারণে যে একটা ভ্যাকুয়াম কিন্তু তৈরি হয়েছে, আমরা মানি বা না মানি, একটা রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারছেন না। তারা তাদের অপকর্মের কারণে দেখা গেছে যে বাংলাদেশের জনগণের চাহিদা অনুযায়ী কিন্তু অন্তর্বর্তী সরকার তাদের কর্মকাণ্ড স্থগিত করেছেন। তাদের শীর্ষ নেতারা, পারপেট্রেটর যারা ছিলেন, কালপ্রিট যারা ছিলেন, ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যারা জড়িত ছিলেন, তারা দেশ ছেড়ে পালিয়েছেন, কিন্তু তাদের তো সাধারণ সমর্থকরা দেশে রয়ে গেছেন। সেখানকার একটা অংশ হয়তো ভোট কেন্দ্রে আসবেন না, কিংবা আবার অনেকে দেখা গেছে অ্যালাইন হয়ে গেছেন, যেখানে যে দলের নেতা মনে করেন যে শক্তিশালী, তারা তাদের আশ্রয় প্রশ্রয় যেতে চাইবেন, কারণ সবাই সবার আত্মীয়, পাড়া প্রতিবেশী, যত কিছুই বলেন না কেন, ব্যবসা বাণিজ্য টিকে থাকার জন্য, অস্তিত্বের লড়াই বা সংগ্রামের জন্য, এটাই কিন্তু আমাদের যে আর্থসামাজিক অবকাঠামোর এটা একটা অংশ। এটা কিন্তু একেবারে ইম্পোর্টেড কোনো কিছু না, এটা সবসময় অনাদিকাল থেকেই মনে করেন যে সব জায়গাতেই কিন্তু চলে এসছে। তো সেরকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে একটা নির্বাচন হবে। আমার দলের পক্ষ থেকে আমরা কনফিডেন্ট, এবং আমার দলের নেতা যে কথাটা বলেছেন, আমি তো বলে যে আত্মশুদ্ধি কিংবা আত্মসমালোচনা করতে আপনার লজ্জা পাবার কোনো কিছু নেই। ইন্দিরা গান্ধী হেরে গিয়েছিলেন, উনি আপনার বলেছিলেন পরবর্তী নির্বাচনের আগে, মেনে গলত কিয়া মুঝে মাফ कीजिए। এটাতে আপনার লজ্জা পাবার কোনো কিছু নেই, এবং আমরা কেউই কিন্তু ফেরেশতা না। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সবারই কিন্তু ভুল ত্রুটি হতে পারে, তো সেক্ষেত্রে তিনি সেটাকে মেনে নিয়েই কিন্তু এই কথাটা বলেছেন। এটার একটা ইতিবাচক দিক আছে, তাই না? ক্ষমা করে দেয়া যেমন মহত্বের লক্ষণ, ক্ষমা চাওয়াটাও আমি মনে করি যে মহত্বের লক্ষণ। এই ক্ষমাটা এই জন্য যে আমি অনেক পাপ করেছি জেনে শুনে, তা না, অজান্তেও হতে পারে, অনেক ভুল থেকে থাকতে পারে। কিন্তু নির্বাচনে যে সহিংসতার কথাটা বলেছেন, কয়েকটা ঘটনার কথা আপনি উল্লেখ করেছেন, সহিংসতা সবসময় থাকবে, এটা আমাদের নির্বাচনী সংস্কৃতির সঙ্গে সব জায়গাতে কিন্তু জড়িত। আপনার ক্যাপিটল হিলে মনে করেন যে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা যেই কাজটা করেছিল, ওদের আপনার গণতন্ত্র বা সংস্কার, তাদের যেই নর্মস, তাই না, তাদের কালচার, আমরা তো তার থেকে অনেক বছর পিছিয়ে আছি। এর মধ্য দিয়ে আমরা রাতারাতি সব কিছু একেবারে একটা বড় ধরনের পরিবর্তন আমরা পাবো এমনটা না, এটা থাকবে। ইন্ডিয়ার মতো একটা বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রে প্রাদেশিক নির্বাচনগুলো বা এক একটা প্রদেশে দেখা গেছে যে শতাধিক নিহত হন, কিন্তু নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় না, কারণ সেখানে নির্বাচন কমিশনটা অনেক বেশি শক্তিশালী। ব্যারিস্টার অসীম, আপনার কাছে আসছি। অধ্যাপক ডক্টর আসিফ শাহান, এই আশা এবং শঙ্কা দুইটার মাঝখানে যদি আপনি বিশ্লেষণ করেন, কোনটার পাল্লা ভারী হবে? অনেক ধন্যবাদ আপনাকে।
আমি এখনো পর্যন্ত বলবো যে আশার পাল্লাটাই ভারী। এই কারণে আমি বলছি যে দেখুন, মানে যে কথাটা একটু অসময় যেটা বললেন, দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং, দ্যাট আমরা নির্বাচনী সহিংসতা এগুলো নিয়ে কথাবার্তা বলছি, শঙ্কিত হচ্ছি, এই শঙ্কাটা খুব স্বাভাবিক। কিন্তু অ্যাট দ্য সেম টাইম মানে এখানে আসলে তুলনা টালার কিছু কিছু মানির ব্যাপারও আছে, কিন্তু দেখেন আজকে একটা ঘটনা আমরা দেখলাম হুইচ ইজ নট ভেরি কি বলে ইউজুয়াল ট্রানজাকশন। আমি ওই জায়গায় আসছি, মানে পয়েন্টটা হচ্ছে যেইটা যে জিনিসটা কিন্তু এইরকম না যে এটা আমরা প্রথমবারের মতো দেখছি বা এইটাই হচ্ছে গিয়ে সবচেয়ে খারাপ ব্যাপারটা এরকম ঘটছে। আপনাকে পুরো জিনিসটা একটু কম্পারেটিভ পার্সপেক্টিভে দেখা দরকার। কারণ আপনি 2001-এর নির্বাচনের কথা বলেন, যদি আমি অত পেছনে ফেরত যাই 2008-এর কথা বলেন, আর 2014, 18, 24 যেগুলোতে আসলে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না, আপনি যদি সেখানেও দেখেন, সেখানেও নির্বাচনী সহিংসতা, প্রাণহানির ঘটনা, অর্থের বিস্তার, এই ধরনের ঘটনা প্রচুর ঘটেছে। মাসল এক্সারসাইজ সবই হয়েছে। এখন যেটা হচ্ছে ইম্পর্টেন্ট যে এখনো পর্যন্ত সোফার যেটা ভালো জিনিস, যেটা আমি বলছি যে আপনার একটি এরকম ঘটনাও প্রবলেমেটিক, সেটাকে আমি মাথায় রেখেই বলছি যে আপনি কম্পারেটিভ পার্সপেক্টিভে যদি দেখেন তাহলে এইবার রিলেটিভলি এখনো পর্যন্ত এই ঘটনাগুলো কম। এবং এইখানে আমি এই কারণে একটু আশান্বিত হচ্ছি যে এই যে ঘটনাগুলো কম, এইটার পুরো রেসপন্সিবিলিটি বা ক্রেডিটটা আমি পলিটিক্যাল পার্টিগুলোকেই দিব। তাদের অবশ্যই রেটরিকে ঝামেলা আছে, অনেক কিছু হয়েছে। কেন আমি ক্রেডিটটা দিব? কারণ আপনি যদি দেখেন এই ইন্টারিম গভর্নমেন্টের ক্যাপাসিটি হচ্ছে অসম্ভব ধরনের দুর্বল। আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদের এই যে 2330টি অস্ত্রের কথা আপনি বললেন, এগুলোকে তো একে তো হচ্ছে কি আপনি এগুলোকে উদ্ধার করার কোনো ব্যবস্থা নিতে পারেননি। আপনি যখন স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞেস করেছেন, উনি কি অদ্ভুত একটা উত্তর দিয়েছিলেন সেটা আপনার মনে হচ্ছে। এবং এটা ফার্স্ট না, আমরা এমন একজন ব্যক্তিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়ে বসিয়ে রেখেছি, তিনি স্ট্যান্ড আপ কমিটি করার জন্য খুব ভালো, কিন্তু দায়িত্ব পালন করবার জন্য ভালো না। সো এইরকম লোকজনকে দিয়েই হচ্ছে আমরা কাজ করছি। সেইখান থেকে সিচুয়েশন যে খারাপ হয়নি আরও, সেইটার মানে ক্রেডিটটা তো পলিটিক্যাল পার্টিগুলোর পাওয়া উচিত এবং আমি সেটা দিতে চাই। কিন্তু ভয় হচ্ছে, শঙ্কার জায়গাটা হচ্ছে এই জায়গায় যে পলিটিক্যাল পার্টিগুলো এখনও পর্যন্ত রেসপন্সিবিলিটির দায় এসে দিচ্ছে, তারপরেও দেবে কিনা আমরা জানি না। যেমন বাংলাদেশের নির্বাচনী হিস্ট্রি কি বলে, নির্বাচনের এই যখন লাস্ট 1-2 দিন, এই 2 দিন খুব ক্রুশাল সময়। এই সময়টায় প্রচারণা না চললেও এই ভোট কেনা বেচার সময়টা হচ্ছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ সময়। যখন নির্বাচনে মাঠে আপনি নামবেন, তখন কেন্দ্র দখল করা, সেটাকে নিয়ন্ত্রণ রাখা, সেই ধরনের সহিংসতা তৈরির, এইটাও বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতির পার্ট। এইটা যে হবে না এবার, সেটার কোনো নিশ্চয়তা আমরা দিতে পারছি না। এবং যেটা বললাম, আপনি দুর্বল ইন্টারিম গভর্নমেন্ট তার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কতখানি সেটাকে সামলাতে পারবে, সেটা হচ্ছে শঙ্কার জায়গা। সো ওই শঙ্কাটা হচ্ছে কি আপনার থেকে যাচ্ছে না। আরেকটা ব্যাপার যে একটু আগে যে জনাব আবু সাইদ খান বলছিলেন যে গণভোটের যে প্রক্রিয়াটি, এবং এটা নিয়েও কিন্তু একটা পোটেনশিয়াল কনফিউশন কিন্তু আছে মানুষের মনে, যেটা চিফ অ্যাডভাইজারকে তার ভাষণের মধ্যে খুব আলাদা করে বলতে হলো যে না, আমরা ক্ষমতা ধরে রাখার কোনো ইচ্ছা আমাদের নাই, দ্রুততম সময়ের মধ্যে আমরা ক্ষমতা। কিন্তু তাহলে প্রশ্নটা কেন আসছে, গণভোটের প্রক্রিয়ায় কি ক্ষমতা হস্তান্তর বিলম্বিত হওয়ার কোনো সুযোগ কি দেখেন কিনা? না, আমি দেখি না। এবং এইটা আমার কাছে দেখেন, মানে যে কথাটা বলা হলো সেটার সাথে আমি এগ্রি করি যে প্রথম দিকে এই অন্তর্বর্তীকালীন সরকারগুলো নিয়ে অনেকগুলো বক্তব্য এসেছে, যেটা তাদের দোষেই এসেছে, যে এক একজনের এক এক রকম বক্তব্য, 5 বছর থাকবেন কিনা বা এই কাজ করছেন, এই সকল কিছু ঠিক আছে। কিন্তু গণভোট বিষয়ে আমার কাছে যেটা খুব আনফর্চুনেট লাগে যে আমাদের সোকল সিভিল সোসাইটি বলি, আমাদের মিডিয়ায় বলি, তারা গণভোট এবং এই যে সমস্যাগুলো, এই প্রত্যেকটা জিনিস নিয়ে তারা প্রশ্ন তুলেছেন, একবারও এই আপনার জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অর্ডারটা না পড়ে, এবং এইটার হচ্ছে গিয়ে জুলাই চার্টারটা হচ্ছে গিয়ে না পড়ে, এটা সব জায়গায় অ্যাভেলেবল। আনফর্চুনেটলি তারা এটা পড়ে দেখার কোনো দরকার মনে করেননি। একবার নিশ্চিত করে তোলা হলো যে না, এটা শুধুমাত্র যেহেতু একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে, সো অন্তর্বর্তীকালীন সরকারই আগামী 6 মাস ক্ষমতায় থাকবে। অথচ খুব স্পষ্ট হ্যাঁ, এবং যেটা হচ্ছে, যেটা খুব স্পষ্টভাবে জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অর্ডারে বলাই যাচ্ছে যে এটার একটা ডুয়াল রোল থাকবে। সো এই ধরনের ডুয়াল রোল থাকাটা, তারপরে হচ্ছে গিয়ে তারা ক্ষমতা ছেড়ে যাবেন না, এই প্রত্যেকটা জিনিসই আপনার সেই জায়গাটায় আছে। আনফর্চুনেটলি আমাদের সিভিল সোসাইটির লোকজন, যাদের দায়িত্ব হচ্ছে এই ক্ল্যারিফিকেশনগুলো দেওয়া, তারা এই ক্ল্যারিফিকেশনগুলো না দিয়ে তারা আরো কনফিউশনগুলোকে বাড়তে দিয়েছেন, যেটা একটা বড় ধরনের সমস্যা তৈরি করেছে বলে আমি মনে করি। আচ্ছা, জনাব অসীম, আমরা একটা বিরতি নিব, কিন্তু এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা কিন্তু বিএনপি থেকে যতটা বলা হচ্ছে, অন্য পক্ষগুলো কাছ থেকে আমরা শুনছি বেশি। বিএনপি কিভাবে এত সুনিশ্চিত? যেমন মির্জা ফখরুল সাহেব বলেছেন যে নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা নেই, বিএনপি এবার ল্যান্ডস্লাইড জয় পাবে। মানে ইঞ্জিনিয়ারিংয়ের প্রসঙ্গটা মানে
you are so sanguine and confident about that? আমি ওনার বক্তব্যটা আমি শুনেছি, উনি ঠাকুরগাঁতে উনি বক্তব্য দিয়েছেন। আমি ইঞ্জিনিয়ারিং, দেখেন ইঞ্জিনিয়ারিং বিষয়টা কিন্তু চোখে দেখা যায় না। আমি আমার দুটো অভিজ্ঞতা থেকে বলি একটু, উইদাউট অফেন্ডিং এনি কোয়ার্টার অফ দিস কান্ট্রি। দুটো জায়গাতে, এক জায়গায় আমার বন্ধু অথবা ইঞ্জিনিয়ারিং হলো আপনার টের পাবেন না, কারণ 24-এর নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর কথা আমি বলছেন 24 আপনার আমি ভোটের 2008-এর নির্বাচনকে সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং হয়েছে, could be এটা প্রমাণ সহ আপনার এই করে দেওয়া যাবে। এবার কত পার্সেন্ট ভোট কাস্ট হবে সবাইকে জিজ্ঞেস করলে, ইভেন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, একজন নির্বাচন কমিশনার বলেছেন যে 55% ভোট কাস্ট হতে পারে। আমরা হিস্ট্রিক্যালি যদি ধরি, ভালো মানে নির্বাচনী স্কেলে যদি ধরেন, 91 সালে যে জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের নির্বাচনটা করেছিলেন, সেখানে আপনার 55 থেকে 57, আমি যদি ভুল না করে থাকি। 96-এর যেটা জুনের নির্বাচন হয়েছিল, সেখানে 62% হয়েছিল। 2001 সালে এসে সেটা হয়েছিল প্রায় 69 বা 70 সম্ভবত। না, সে 75 কি হয়েছিল আমার যতটুকু না, 75 না, 75 পর্যন্ত যায়নি, 75 পর্যন্ত যায়নি আমার যতটুকু Around মনে 70 পড়েছে। আমি 70 পর্যন্ত জানি যেটা। এটার কারণটা কি আপনি জানেন? আর 90% প্রায় 89.89, মানে 90% হয়েছিল 2008 সালে। বাংলাদেশের মতো রাষ্ট্রে কোনোদিন 75%-এর উপরে ভোট হবার কারণ থাকে না। বাস্তবতায়। কারণ আপনি যদি বিভিন্ন সেগমেন্ট, বিভিন্ন সেক্টরকে ভাগ করেন, কেউ কেউ নির্বাচনী কাজের সঙ্গে জড়িত থাকেন, রিক্সা শ্রমিক যারা থাকেন, বিভিন্ন এমার্জেন্সি হসপিটালের ডক্টর, নার্স বলেন, আপনার ফায়ার ব্রিগেড বলেন, বিভিন্ন সংস্থা আছে, যে সমস্ত কারণে মনে করেন যে ভোট 75-এর উপরে যায় না। আমাদের সংবাদ কর্মীরাও তো আছে। এটা অনেক জায়গায় আছে, অনেক জায়গায় আছে। তো আমি সেজন্য বলছি যে ইঞ্জিনিয়ারিং হবে আপনি দেখবেন না। জি, আমার এক বিশ্ববিদ্যালয়ের বড় ভাই ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম, যে গুলিটা এমনভাবে করবো কোন জায়গায় দিয়ে গেছে দেখা যাবে না, এ ধরনের অবস্থাটা ইঞ্জিনিয়ারিং হতে পারে। এখন মাননীয় মহাসচিব সাহেব বলেছেন, উনি কতটুকু আশা করেছেন, আমি যেটা বলছি, আমার এক বন্ধু নির্বাচন করছেন যে বুকে মাটি লেগে যাচ্ছে জি স্যার। এমন একটা অবস্থা। এবং সে জায়গাতে আপনি মনে করেন যে একটা বাহিনীর সদস্য বলেছে, নৌকাও দেখেছেন, ধানের শীষ দেখেছেন, আরও কিন্তু প্রার্থী আছে, জি। আরও মার্কা আছে। আবার অন্য আরেকটা কনস্টিটিউয়েন্সি থেকে বলেছেন যে যারা চাঁদাবাজি করে তাদের ব্যাপারে কিন্তু সতর্ক থাকবেন। একটা বাহিনীর সদস্য এই কথাগুলো বলছে, এগুলো কিন্তু সিগনিফিক্যান্ট। ওকে, আমি এ কারণেই বলছি যে ইঞ্জিনিয়ারিং মনে করেন যে ভায়োলেন্স, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী, রাজনৈতিক দলের মধ্যে যে সহিংসতা, সেটার মধ্য দিয়ে যে আপনার ইঞ্জিনিয়ারিং হবে তা না, কিন্তু এটার সঙ্গে বিভিন্ন আপনার এই যে প্রশাসনও কিন্তু জড়িত থাকতে পারে। এই যে আপনার বিভিন্ন বিষয় আছে, তাহলে পত্রপত্রিকা আপনারা কেন রিপোর্ট করেছেন যে জামাতের এতজন ডিসি আছে, এনসিবির এতজন ডিসি আছে, বিএনপি পন্থী এতজন ডিসি আছে, কেন এই প্রশ্নটা আসছে? আমাদের তো উচিত ছিল যে একটা পরিবর্তন হয়েছে, আমরা তো একটা ফেসিস্টের পতনের পর তো আমরা একটা নতুন বাংলাদেশের প্রত্যাশা করছিলাম, যেখানে সবাই মিলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে সহযোগিতা তো করবে। মাঠে ঘাটে সব জায়গায় যে পরিবর্তনটা তাহলে কোন জায়গায় আমরা দেখছি? একটা বিরতি নিব ছোট, মুক্তবাকে ইস্পাহানি মির্জাপুচা মুক্তবাকে ফিরে এসে বাকি প্রশ্নের জবাব নেবার চেষ্টা করব অতিথিদের কাছ থেকে। থাকুন আমাদের সঙ্গে। ছোট্ট বিরতি। আমরা আলাপ করছিলাম, আলাপে ফিরবো। কিছু ভোট রিলেটেড কিছু তথ্য বলতে চাই, বিশেষ করে নির্বাচনে সারা দেশের তুলনায় ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকার 15টি আসনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা বেশি বলে বলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখানে 2131টি ভোট কেন্দ্রের মধ্যে 1614টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। এছাড়া ঢাকা 14, 16, 18 আসনের 18% কেন্দ্রই হচ্ছে ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে। ঢাকা 18 আসনের 218টি ভোট কেন্দ্রের মধ্যে 189টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যান্য আসনের মধ্যে ঢাকা 4 আসনে 115টির মধ্যে 93টি, ঢাকা 5 আসনে 150টির মধ্যে 136টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঢাকা সিটি কর্পোরেশনের বাইরে আরও 5টি সংসদীয় আসনে মোট প্রায় 893টি ভোট কেন্দ্রের মধ্যে 68টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ বা উচ্চ ঝুঁকিপূর্ণ এবং 32টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। গাইবান্ধায় অর্ধেকের বেশি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ, চট্টগ্রামে 653 ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ, নোয়াখালী 6টি আসনে 875 ভোট কেন্দ্রের মধ্যে 261টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, বরগুনায় 2টি আসনে 6টি উপজেলায় 312টি ভোট কেন্দ্রের মধ্যে 51টি ঝুঁকিপূর্ণ, কুড়িগ্রামে 76টি ভোট কেন্দ্রে বাড়তি নিরাপত্তার আবেদন করা হয়েছে। ইতিমধ্যেই বলেছে ইলেকশন কমিশনদের 90% কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ব্যবহার করা হবে বডি ওয়ার্ন ক্যামেরা। এবারে নির্বাচনে 1,87,603 জন পুলিশ সদস্য মোতায়েন থাকবেন, আনসার থাকবেন। সেনাবাহিনীর পক্ষ থেকেও
বড় একটি সংখ্যা মোতায়েন করা হবে সে এটা। আর আজকে আইজিপি যে কথা বলেছেন, আইজিপির তথ্য অনুযায়ী এখন পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে 317টি সহিংসতার ঘটনা ঘটেছে দেশে, এতে নিহত হয়েছেন 5 জন। এখন পর্যন্ত 27,950টি বৈধ অস্ত্র জমা পড়েছে, এটি তার হিসাব। সব মিলিয়ে এটি হচ্ছে গিয়ে ল অ্যান্ড অর্ডারের বিভিন্ন প্রস্তুতি ইলেকশন কমিশনের পক্ষ থেকে, যেটি জনাব আবু সাইদ খান বিরতির আগে আমরা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলছিলাম বা আশঙ্কার কথা বলছিলাম, ম্যানিপুলেশনের কথা বলছিলাম, এবং আমাদের অতীত নির্বাচনগুলোর যে অভিজ্ঞতা সেখানে একেবারে কমপ্লিটলি এই ম্যানিপুলেশনবিহীন বা ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগবিহীন নির্বাচন পাওয়া খুবই কঠিন। যদিও 2008কে মনে করা হতো এর মধ্যে খুব ভালো নির্বাচনে, সেটিও ব্যারিস্টার অসীম কন্টেস্ট করেছেন। আপনার কাছে কি মনে হয় যে এই নির্বাচন এখনকার যে সংস্কৃতি দলগুলোর মধ্যে পারস্পরিক দোষারোপ তুলনামূলকভাবে কম আছে, কিন্তু তুলনামূলকভাবে পরিস্থিতি শান্ত বা এখনও সে ধরনের ভায়োলেন্স ইরাপ করে নাই, কিন্তু এমন পরিস্থিতি হলে যদি হয় ইলেকশন টাইমে, প্রি ইলেকশন টাইমে বা ইলেকশন ডেতে, তখন কি কেউ উইথড্র করে ফেলতে পারে কিনা আশঙ্কা, এরকম কোনো মনোভাব কারো কোনো বক্তব্য বিবৃতির মধ্যে কি আপনি এরকম কোনো গন্ধ পেয়েছেন কিনা? সেটা থাকতে পারে, কিন্তু তাতে তেমন কিছু আসে যায় না। যেমন ধরুন যে ঢাকাতে কিছু ঝুঁকিপূর্ণ আছে, প্রশ্নটা হাইপোথেটিক্যাল, বাট আমরা একটু আছে। আলোচনা ধরুন ঢাকাতে এই ঝুঁকিপূর্ণ নির্বাচন জায়গাগুলোকে তারা আইন পুলিশ প্রশাসন তারা এটাকে চেক দিতে পারবে, এটা কঠিন না। যদি সহিংসতা যেগুলো ঘটবে সেগুলো হচ্ছে ইন্টেরিয়রে, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ওই সব এলাকায় সেখানে ঘটতে পারে। তো সে সব কিছু মিলেই সেটা টোটাল নির্বাচনকে প্রশ্নবদ্ধ করে এমন ঘটনা ঘটবে না। এখন কারো যদি কোনো পলিটিক্যাল ডিজায়ার থাকে যে সে উদ্যোগ করবে কিংবা অন্য কোনো যদি এজেন্ডা থাকে, সেটা আলাদা জিনিস, সেটা কারো থাকতে পারে, আগে মনে হয়েছে। তবে বৃহত্তর দুই দলের মধ্যে সেটা আছে বলে আমার মনে হয় না। কেন বিএনপি তো প্রশ্নে ওঠে না এবং জামাতেরও প্রশ্নে ওঠে না, কেননা তারা অলরেডি নির্বাচনে। আমি অধ্যাপক আসিফ সাহানের কাছে আসতে চাই। আপনি কি মনে করেন যে মানে কোন বিষয়গুলো মানুষকে বেশি উদ্বুদ্ধ করবে? আমি কিন্তু নির্দিষ্ট ভোটারদের কথা বলছি না, বিএনপি ব্লকে যারা আছেন, যারা ভক্ত অনুসারী সমর্থক নেতা কর্মী, তারা বিএনপিকে ভোট দিবেন, জামাতের লোকরাও নির্দিষ্ট আছেন, আওয়ামী লীগের লোকরাও হয়তো নানা হিসেব নিকেশ করে ভোট দিবেন। যেটা আনডিসাইডিং বা সুইং যে ভোটটা আছে, যারা হয়তো কি মনে করেন তারা ইতিমধ্যে ডিসাইড করে ফেলেছেন তারা ভোট দিবেন, এবং তারা ভোট দিলে তারা কোন দিকে ভোট দেওয়া দিবেন বলে আপনি মনে করছেন? কেন দিবেন? জামাত বা বিএনপিকে কি কারণে বাছাই করবেন সেই আনডিসাইডেড যারা আছেন সোফা? দেখুন, আনডিসাইডেড এই পার্সেন্টেজটা এখন কত? বিভিন্ন পোল টোলে আমরা যেটা দেখছি এটা 20-25% মধ্যে নেমে আসছে, এবং তার চেয়েও যেটা বড় কথা যে এই আনডিসাইডেডের মধ্যে এটাকে সম্পূর্ণ আনডিসাইডেড বলাটা আসলে কতখানি যুক্তিযুক্ত হবে, কারণ এটার মধ্যেও প্রচুর আওয়ামী লীগ ভোট আছে। সো এসেনশিয়ালি এইখানে আমার ধারণা যে এইখানে ভোটের ক্ষেত্রে একটা সাধারণ হিসাব হয়ে গেছে যে যাদের আনডিসাইডেড বা যারা ট্রুলি আনডিসাইডেড বা আনডিসাইডেড না বলে আমি ইন্ডিপেন্ডেন্ট বলি, যে যারা সুইং করেন এক জায়গা থেকে আরেক জায়গায় যান, আমার ধারণা তারাও তাদের ক্যাম্প মোটামুটি বেছে নিয়েছেন, সেই জায়গাটায় চলে গেছে। সেটার খুব বেশি আছে বলে আমার মনে হয় না। এই ইলেকশন ডিসাইড করবে আওয়ামী লীগ ভোট। আওয়ামী লীগের ভোটাররা যেই দিকে যাবেন শেষ পর্যন্ত সেই জায়গাতেই হচ্ছে গিয়ে সেই দলই হচ্ছে জিতবে, বা সেই দলেরই যে তার মার্জিনটা ডিপেন্ড করবে হচ্ছে এইটার উপরে। সো এই যে আনডিসাইডেড আপনি এখন দেখছেন সেটার মধ্যে একটা বড় অংশ আসলে আছে হচ্ছে গিয়ে আওয়ামী লীগের ভোট। এসেনশিয়ালি এই নির্বাচনটা শেষ পর্যন্ত এসে দাঁড়াবে এই জায়গাটাতে। দেখুন যেটা আওয়ামী লীগের ভোটের সংখ্যা আসলে কত আমরা এক্স্যাক্টলি এটা আমরা জানি না। এখন বিভিন্ন সময় যে জরিপগুলো আমরা দেখেছি যে আমরা এখানে 18% পর্যন্ত মিনিমাম পেয়েছি, এটা আরও বাড়তে পারে 20, 25, 30, এক্স্যাক্টলি কত আমি বলতে পারবো না। এটা 20 থেকে 25% যদি আমি একটা মিনিমাম ধরে নিই। এখন যেটা হচ্ছে যে এই 20 থেকে 25% তো আর একদম আপনি ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দেন নাই। দেয়ার আর সাম কনস্টিটিউয়েন্সি যেখানে আওয়ামী লীগের ভোট ইভেন 90% হতে পারে, গোপালগঞ্জের মতো জায়গা যেখানে 90% বা 100% হয়তো হতে পারে। আবার আপনি যখন মাদারীপুর, শরীয়তপুর এই দিকে যাবেন সেইখানে হচ্ছে গিয়ে একটা সিগনিফিকেন্ট পোর্শন আওয়ামী লীগের ভোট আছে। আপনি সুনামগঞ্জের দিকে যান সেখানে আছে, সেখানে হয়তো 40-50 এরকম। আপনি খুলনা
1-এ 5-এ এইদিকে যান, সেখানে সেটা 30-40%-এর মতো হয়তো নেমে আসবে। আবার কিছু কিছু জায়গায় সেটা 10-15%-এর মতো আছে। এখন ইলেকশন যদি খুব ক্লোজ হয়, তাহলে আপনি যদি একটা কনস্টিটুয়েন্সিতে 3 লাখ ভোটারও থাকে, তার 10%ও যদি আওয়ামী লীগ ভোটার থাকে, সেইটা কিন্তু ক্লোজ ইলেকশনে এইটা কিন্তু ডিফারেন্সটা করে দিবে। এটা আমি বলতেছি হচ্ছে সবচেয়ে কম থাকা জায়গাতে। এখন আসেন হচ্ছে নেক্সট কোয়েশ্চেন, তাহলে এইটা যদি ডিসাইড হয় তাহলে এই ভোটাররা কি ভোট দিতে যাবেন কি যাবেন না? রাইট। যেটা খুব পরিষ্কার, আমরাও বিভিন্ন সার্ভে যেটা দেখেছি, একদম কোর আওয়ামী লীগ যে ভোটার, তাদের পক্ষে ভোট দিতে যাওয়াটা তারা যাবেন না। মানে এরকম ভোটারের সাথে আমার কথা হচ্ছে যে যিনি বলেছেন হচ্ছে কি দরকার হলে আমি কোনো উৎসাহ পাচ্ছে না তারা। উৎসাহ না, তার কোনো যাওয়ার ইচ্ছা নেই, যে নৌকা নেই আমি যাবো না। Okay. সো ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মানে এখানে এমন ভোটার আছে যারা বলছে আমি দরকার হলে আমার লাইফ এটা চলে কি যাক, ওনার কিন্তু আমি নিজের যাবো ইচ্ছায় না। নাকি ধরেন যে ক্যাম্পেইন আওয়ামী লীগ করছে যে নো ভোট নো ভোট, এটা অনেকটাই ওনার নিজের ইচ্ছা। এখানে ওইটার সাথে মানে কোনো পারপাস খুঁজে পাচ্ছেন এই জন্য? যেটা বললাম যে আপনার যদি আপনার চয়েস যদি না থাকে আপনি যাবেন না, উনি ওই জায়গা থেকে হচ্ছে গিয়ে জিনিসটা আসছেন। এখন এই ভোটারের সংখ্যা আমাদের যেটা বলে যে এটা 5% থেকে 7%, এর চেয়ে বেশি হবে না। কারণ আমরা বিভিন্ন যে জরিপগুলো দেখছি যে আপনি ভোট দিতে যাবেন কি যাবেন না, সেখানে ম্যাক্সিমামই 90%-এর উপরে আসছে, এবং বাকি 6-7% এবং এটার মধ্যে আওয়ামী লীগের এই 5-7%। তাহলে প্রশ্নটা হচ্ছে বাকি যে 25%-এর কথা বললাম, এখান থেকে যদি আপনি 5% বাদ দেন, তাহলে 20%-এর মতো আওয়ামী লীগ ভোটার আছেন যারা হয়তো ভোট দিতে যাওয়ার ইচ্ছা রাখেন। এবং এখানে কয়েকটা জিনিস আছে, এখন তারা দেন নেক্সট কোশ্চেন আসে যে তাদের ভোটটা কোন দিকে যাবে। এখন এইটা ডিপেন্ড করবে দুইটা জিনিসের উপরে। এক, প্রত্যেকটা এরিয়াতে ইনাদের এক্সেস টু সার্ভিস দরকার, সেটা সোশ্যাল সেফটি নেট হোক, সেটা ভিজিডি ভিডিএফ কার্ডের জন্য হোক, তারপরে হচ্ছে গিয়ে তাদের একই সাথে প্রোটেকশন দরকার, তাদের বিজনেস বা এই জিনিসপত্রগুলোর প্রোটেকশন দরকার। সো উনারা একটা রেশনাল ক্যালকুলেশন করবেন যে কে এইটা তাকে হচ্ছে দিতে পারবে, প্রোভাইড করতে পারবেন। এখানে প্রোভাইড করার দুইটা জিনিস, এক হচ্ছে লোকাল এমপি পারবেন কিনা, এবং দুই হচ্ছে গিয়ে সরকার গঠন করবেন কিনা। সার্ভেগুলো এখনো পর্যন্ত দেখাচ্ছে যে এই ভোটের একটা মেজরিটি অংশ বিএনপিতে যাবে। বাট যদি বাই এনি চান্স এই ভোটারদের মনে হয় যে ক্ষমতায় জামাত আসতে পারে, বা এখানকার যিনি এমপি যদি জামাতের হন, তাহলে তিনি তার বেটার প্রোটেকশন দিতে পারবেন। এবং ইনফ্যাক্ট বেশ কিছু কনস্টিটিউয়েন্সিতে এরকম হয়েছে যেখানে মনে হয়েছে যে ওনাদের মনে হচ্ছে যে জামাতের ক্যান্ডিডেট জিতবে, ভোটটা ওই দিকে চলে যাচ্ছে। সো এটা আমরা যেটা বলি যে লাস্ট 1-2 দিনে না, যেটাকে আমরা বলি একটা যে ভোটের হাওয়া বা ভোটের একটা জোয়ার আসে যে কোন দিকে যাচ্ছে, ব্যান্ড ওয়াগন একটা ইফেক্ট পড়ে। এই ভোটাররা ওইটা দেখবেন যে কোন দিকে মনে হচ্ছে হাওয়াটা যাচ্ছে, সো ওই অনুযায়ী হচ্ছে ভোটটা ডিসিশন হবে। এবং এইটা যদি ক্লোজ ইলেকশন হয়, এইটা হয়ে যাবে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এখনো পর্যন্ত অ্যাডভান্টেজ বিএনপির দিকে, কিন্তু এই ভোটগুলো যদি আবার শিফট হয়ে জামাতের দিকে চলে আসে, তাহলে মানে ইট উইল গেট ইভেন মোর ক্লোজ। ব্যারিস্টার অসীম, বিএনপির কোন দিকটা মানে এবার ভোটারদেরকে বেশি আকৃষ্ট করতে পেরেছে বলে আপনার কাছে মনে হয়? যেমন জনাব তারেক রহমান সাহেব বিভিন্ন মানে ভাষণেও কিন্তু উনি উল্লেখ করেছেন যে অনেকে জিজ্ঞেস করছিল যে উনি অনেক ওয়েলফেয়ার কী বলে কর্মসূচির কথা বলেছেন, ফ্যামিলি কার্ড থেকে ইত্যাদি অনেক কিছু দিবেন বলেছেন। এটার ফাইন্যান্সিয়াল রোড ম্যাপটা জানতে চায় অনেকে, অর্থায়নটা কোত্থেকে হবে। এই টেলিভিশনে ভাষণে বলেছেন যে ফ্যাসিবাদের শাসনামলে প্রতি বছর দেশ থেকে $16 বিলিয়ন পাচার করে দেওয়া হতো। এভাবে দুর্নীতি ও টাকা পাচার আর অপচয় রোধ করা গেলে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড কিংবা বেকার ভাতা প্রদানের মতো ইতিবাচক উদ্যোগগুলো বাস্তবায়নের জন্য অর্থের সংকুলন করা অসম্ভব নয়। তার মানে একটা উত্তর উনি দিয়েছেন এটার মধ্যে। আপনার কাছে মনে হয় কি যে ভোটাররা আসলে কি কারণে বিএনপিকে ভোট দিবে ওভারওয়েলমিংলি, আপনার সমর্থকরা ছাড়া? বাকি যে সুইং বা আনডিসাইডেড যারা আছেন, অথবা যারা ভাষ্যমান আছেন এখন পর্যন্ত আওয়ামী লীগ বা অন্য কোনো ফ্রন্ট? দেখেন, ভোটাররা তো সব এক ক্যাটাগরির না, বিভিন্ন শ্রেণী, বয়স, জেন্ডারের কথা বলি আমরা, বিভিন্ন এতে। তার মধ্যে প্রত্যেকটা ক্যাটাগরিকে অ্যাড্রেস করার মতো অনেকগুলো বিষয় আছে। 62%-এর উপরে দেখা গেছে যে কৃষক। এখন কৃষক তার ন্যায্য মূল্য পাবেন, আপনার কৃষি বিমার কথা বলেন, সার কিংবা কৃষি উপকরণের উপর ভর্তুকির কথা বলেন, সেটাতে But these are not at all a new idea. না, আমি বলতে না, নিউ আইডিয়া না, কথাটা হচ্ছে একটা আছে ফুলিয়ে ফাঁপিয়ে বলা এক জিনিস। আপনি মনে করেন যে অনেক কিছু বললেন, অনেক স্বপ্ন দেখালেন, কিন্তু বাস্তবায়নতে আপনি কিভাবে করবেন? সিস্টেম লস যদি আপনি কমাতে পারেন, রেভিনিউ যদি আপনি বেশি আর্ন করতে পারেন, এই যে আমরা বললাম যে টাকা পাচার যেটা, আপনি সেটা যদি প্রতিরোধ করতে পারেন, গুড গভর্নেন্স যদি আপনি দিতে পারেন, তাহলে সবকিছুই কিন্তু সম্ভব। নতুন ভোটাররা যারা আছেন, আমার প্রশ্ন ছিল যে এমাং আদার্স কোন জিনিসটা মানে আপনার দৃষ্টিতে মনে হবে যে বিএনপির প্রতি মানুষকে
খুব আকৃষ্ট করছে যে না একটা ঠিক আছে, বিষয় এটা ক্রেডিবলি বিএনপিকে আমরা এবার চাই এবং আমি এটা তারা একটা করতে জিনিস, যেমন পারবে। বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট থেকে যারা আছেন আপনার পাশ করে বেরোবেন, কিন্তু চাকরির তো সুযোগ নেই। এই যে কর্মক্ষেত্র সুযোগ তৈরি করা, যেটা এটা একটা বিষয়। আমি তো বলেছি যে এক একটা ক্যাটাগরিকে এক একভাবে আপনাকে অ্যাট্রাক্ট করতে হবে। ওভারঅল আপনি করতে পারবেন এমন কোনো কিছু নেই। Okay. সবচেয়ে বদ্ধপরিকর যে কথাটা, সেটা হচ্ছে যে আপনি গুড গভর্নেন্সের কথা বলাছেন, এরাডিকেশন অফ কারাপশনের কথা বলা হচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো একেবারে যে আপনি সব কিছু হাতে কলমে দিয়ে দেবেন এমনটা কেউ কোনোদিন করতে পারবেন না। মানে ছোট ছোট অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় সবকিছু মিলে কালেকটিভলি Okay. আপনার যখন দেখবেন, তখনই কিন্তু আপনার একটা অবস্থা তৈরি হয় যেটাতে সামগ্রিকভাবে সব দিক থেকে আপনার একটা রেজাল্ট আপনি পেতে পারেন, যেটা মনে করেন যে আপনার একেবারে সামষ্টিকভাবে মানে যোগফলটাকে আপনাকে নির্ণয় করতে হবে। আপনার বিভিন্ন ক্যাটাগরি আছে, উইমেনদের কথা আছে, আপনার ইয়াংস্টারদের কথা বলা আছে, জেনজির কথা বলা আছে, কৃষকের কথা বলা আছে, খেটে খাওয়া মানুষদের কথা, মসজিদের মুয়াজ্জিম থেকে ইমাম থেকে আরম্ভ করে তাদেরও কথা বলা আছে, প্রত্যেকটা জিনিস। কিন্তু কথাটা হচ্ছে যে আপনি কিভাবে করবেন, তাই না? আপনি যে ফ্যামিলি কার্ডের কথা উনি বলেছেন, 4.5 কোটি পরিবার 2,500 টাকা করে মাসে দিতে গেলে সেটা কিন্তু অনেক বড়। কিন্তু এটা কিন্তু পর্যায়ক্রমে হবে, এটা এমন না। এটা তো আওয়ামী লীগের সময়ও আছে, এটা স্মার্ট কার্ডের কথা ছিল 1 কোটি, কিন্তু সেটা কিভাবে দেওয়া হয়েছে? দলীয় নেতাকর্মী যারা তাদেরকে দেওয়া হয়েছে। সো এটা হওয়া উচিত বাংলাদেশের জনগণের জন্য। তো এই বিশ্বাস, এই আস্থাটা যদি থাকে, এবং আপনি এক রাতে সব কিছু পারবেন না, জি। আপনাকে পর্যায়ক্রমে করতে হবে। বিরতি নিব একটা ছোট বিষয় আপনি মাথায় রাখেন যে যদি আপনার, যদিও এখানে জামাতের বা ওই জোটের কেউ নেই ওই অর্থে, যদি মনে করেন যে আপনার প্রতিপক্ষের কোনো দুর্বলতা জায়গা থাকে যে কারণে আপনাকে লেভারেজ দিবে ভোটাররা, এরকম কোনো কিছু আপনি চিহ্নিত করতে পেরেছেন কিনা বা আপনার দল চিন্তা- জনগণ অলরেডি করেছে। আচ্ছা, আমি সেটা বা আপনাদের কাছ থেকে জানার চেষ্টা করব, বা উল্টা কোনো বক্তব্য যদি থাকে সেটাও জানবো। একটা ছোট বিরতি নিচ্ছি। ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে ফিরে আসছি বিরতির পরে। ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে স্বাগত আবারও। আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি, তিনজন অতিথির সঙ্গে আলাপ করছিলাম। শেষ সময়ের আলোচনা জনাব আবু সাইদ খান, আপনার চোখে একটু আগে জিজ্ঞেস করছিলাম ব্যারিস্টার অসীমকে যে কি কারণে মানুষ বিএনপিকে ভোট দেবে, কিন্তু বিএনপি অনেকগুলো ভালো ভালো কথা উল্লেখ করেছেন, কিন্তু যদি আপনি বিএনপির কোনো লিমিটেশনের কথা যদি আপনি চিহ্নিত করতে চান, কোন কারণে মানুষ বিএনপিকে পছন্দ নাও করতে পারে, ভোট দিতে নাও পারে, যারা আনডিসাইডেড আছেন, সেরকম কিছু চিহ্নিত করা থাকলে বলবেন। আর এই নির্বাচনে ধরেন দুই দলই তাদের ইশতেহারের মধ্যে আপনার বিভিন্ন ইস্যু এসছে, যেমন সংস্কার ইস্যুটি খুব জোরালোভাবে এসছে, গণভোট এসছে, নারী বিষয় আসছে, কর্মসংস্থানের বিষয় আসছে, জেনজিদের অংশগ্রহণের বিষয় আসছে। কোনটাকে আপনি মনে করেন যে উড বি দ্য ডিসাইডিং ফ্যাক্টর ইন দিস ইলেকশন আউটকাম? আচ্ছা, এখন বলি যে বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বিএনপি, কেন তার বিদ্রোহী প্রার্থীরা 50 থেকে 60 সিটে তারা কিন্তু চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, এইটা তার জন্য বড় চ্যালেঞ্জ। আর একটা হচ্ছে যে বিএনপির সুবিধার জায়গাটা হচ্ছে এখানেই যে এখন পর্যন্ত আমরা যদি মনে করি যে শ্রমিক, সাধারণ মানুষ, নিচের তলা মানুষ, তারা ফ্যাক্টর, হ্যাঁ তারা সংখ্যায় বেশি, কিন্তু এখন পর্যন্ত ভোটটাকে কন্ট্রোল করে মধ্যবিত্তরা, এবং মধ্যবিত্তর ভোট ব্যাংক এবং বিভিন্ন গ্রামীণ সোসাইটিতে সেখানে হলো মধ্যবিত্ত নেতৃত্ব, এবং যে নেতৃত্বটা সেই নেতৃত্বটা গ্রামে পাশাপাশি আওয়ামী লীগ এবং বিএনপি, আওয়ামী লীগের নেতৃত্ব নেই। এখন তারা কি চাইছে? তারা চাইছে এক ধরনের, যেমন যেটা রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে ওই জায়গাটা তারেক রহমান যথার্থই পিন পয়েন্টেড করেছেন যে তারা কোনো প্রতিশোধ নেবে না, শান্তি চায়, সেটা তো জামাতও বলছে, সৌহার্দ্য চায়, সেটা তো জামাতও বলছে। হ্যাঁ, জামাতের ক্ষেত্রে এটাকে তারা বিশ্বাস করতে পারে না। ওকে, এক আর বিএনপি তো অলরেডি বিএনপির সঙ্গে এক ধরনের রিলেশন, কেন বিএনপির দীর্ঘদিন এমপি ছিল অনেকেই, যারা এবার দাঁড়িয়েছেন অনেকে এমপি ছিল, কিংবা সামাজিকভাবে যে সোসাইটি, জি। সেই সোসাইটি কিন্তু বিএনপি, আচ্ছা আমি এক লাইন জি, শেষ করে দিন, আমরা সেই সোসাইটি, দুজনকে অতিথিদের সেই সময় দিব। সোসাইটিতে বিএনপিকে তারা রিলাই করার মতো কারণ আছে, তাদের সাথে রিলেশন আছে, ওই রিলেশনটা কিন্তু জামাতের সঙ্গে তাদের নেই। জি, জনাব শাহ, আপনি কোন ফ্যাক্টরটাকে, দুই পার্টির জন্য কোন ফ্যাক্টরটাকে বেশি ইম্পর্টেন্ট? দেখুন, এই ইলেকশনটা একটা অদ্ভুত ইলেকশন এই অর্থে, আপনি যদি নর্মালি কম্পেয়ার করেন, কোনোভাবেই তো জামাত বিএনপির সাথে কোনো কম্পিটিশনে আসার কথা না, আসছে কেন? এবং আপনি যদি এই ইলেকশনটা অক্টোবর মাসে হতো 2024-এ, বিএনপি যে প্রায় 300 আসনেই জিততো, এটার একটা পসিবিলিটি, এটা কেন হয়েছে?
হচ্ছে না কেন এবার? এটা একটা বড় কারণ হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় যেটা ঢাকায় বসে আমাদের পক্ষে এটা আন্দাজ করা একটু ডিফিকাল্ট যে রুরাল এরিয়াতে মানুষজন কি পরিমাণ বিরক্ত গত 17-18 মাসে বিএনপির এক্সটর্শন বলেন এই কাজগুলোর জন্য। এটা বিএনপিকে একটা বিশাল মাত্রায় পিছনে ফেলে দিয়েছে। সো এই যে সমস্যাটা, আমি এরকম অ্যাটলিস্ট এখানে 10টা সলিড বিএনপি এরিয়া বলতে পারি যে 10টা সলিড বিএনপি এরিয়াতে, যেখানে ইভেন 2018 সালে বিএনপি 95% ভোট নিয়ে জিতেছে, সেইখানে এখন ভোট 50-50 হয়ে গেছে, কারণ সেই মানুষজন হচ্ছে এটার মধ্যে দিয়েছে। এখন কেন তারপরে কম্পিটিশন হচ্ছে, কেন ওইখানকার মানুষজন একদম কেন জামাতে আসতে পারছে না? পার্থক্যটা যেটা হচ্ছে, আপনি যদি জামাতের আইডিয়া বা সব কিছু দেখেন, জামাতের সকল সমস্যার সমাধান হচ্ছে সৎলোক। তার সকল সমস্যার সমাধান হচ্ছে যে সৎলোক যদি হয় তাহলে হচ্ছে কি আমি এই কাজটা করতে পারবো। এখন যেটা মজার ব্যাপার হচ্ছে যে এইটা তারা কিভাবে করবে? একটা সৎলোক যে আসলো, তো সৎলোক আসলে সে কাজটা কিভাবে করবে সেটার কোনো ব্যাখ্যা হচ্ছে কি তারা দেয়নি। 2 নাম্বার, এই ধরেন এই পজিশনগুলো যেখানে ধরেন এই ভোটাররা যে জামাতের দিকে যাবেন, ওনারা আবার দেখতেছেন যে জামাতের এই ক্যান্ডিডেটকে হয় তারা চেনেন না, কারণ জামাত সব জায়গায় খুব ভালো ক্যান্ডিডেট হচ্ছে গিয়ে সেট করতে পারেনি, অথবা এই লোক সম্বন্ধে তাদের কোনো ধরনের আইডিয়া নেই তারা কিভাবে কাজ করবে। ইন কম্পারিজন তারা আবার দেখছেন যে বিএনপির পেটি লিডার যারা, তারা খুব খারাপ, কিন্তু এইখানে আপনি যদি এবার বিএনপির নমিনেশন দেখেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা এস্টাবলিশড পুরনো রাজনীতিবিদ যারা ওইখানে আগে কোনো না কোনো সময় এমপি ছিল, তারা হচ্ছে গিয়ে তাদেরকে তারা সিলেক্ট করেছে। সো ভোটাররা দেখছে যে আমি বিএনপি থেকে জামাতে যেতে চাই, কিন্তু জামাতের এই লোককে আমি চিনি না। অন দি আদার হ্যান্ড বিএনপির এই ভদ্রলোককে আমি চিনি, তিনি অতীতে আমার জন্য এই রাস্তা বানিয়ে দিয়েছেন বা এইটাই করেছেন। উনি একটা দোটানায় পড়ে যাচ্ছেন। এই দোটানার কারণে একটা অংশ আবারও বিএনপিতে ব্যাক করছে, কিছু অংশ এই কারণে ডিসাইডিং ফ্যাক্টর। ব্যারিস্টার অসীম, এখানে বিএনপির প্রসঙ্গ আসছে, ওইটা আপনি আর উত্তর কি দিবেন? যেমন বিদ্রোহী ক্যান্ডিডেট বড় চ্যালেঞ্জ এক্সটর্শন, কিন্তু জামাতের প্রসঙ্গে আপনি শাহান ভাই একটা প্রশ্ন তুলেছেন যে এক্সটর্শনের কথা বলেছেন যে গত 16-17 মাসের 2 মিনিটস প্রত্যেকটা বিষয়ে কিন্তু বিএনপি ব্যবস্থা নিয়েছে। দেখেন এমন একটা জিনিস যে বিএনপি যে কথাটা বলেছে যে পরিবর্তন, গুণগত একটা পরিবর্তনের কথা, মঞ্জুরুল হাসান মুন্সি আপনার আজকে বহিষ্কার হয়েছেন কারণ তিনি এমন কিছু ডেরোগেটরি রিমার্ক করেছেন যেটা বিএনপি টলারেট করেনি, মানে একদম ভোটের আগে। সেখানে মিডিয়ায় আসার পরে বিএনপি স্বতন্ত্র একজন, আপনি তো মিডিয়া না আসলে তো আপনি জানতে পারবো না। মিডিয়াই তো মেরের, তাই না, 4th পিলার অফ ডেমোক্রেসি। তো সেটাতে তো বিএনপির যে প্রম্পট রিয়াকশন যেটা, সেটা মানুষ পজিটিভলি নেওয়া উচিত। তার আগে 7-8 হাজার উপরে নেতা কর্মীকে যাতে বিরুদ্ধে অভিযোগ এসেছে বিএনপি বহিষ্কার করেছে, সেটার থেকে তো জনগণ অন্তত বোঝা উচিত যে বিএনপি আগামী দিনে কি করবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। আর বিএনপি যে কথাগুলো বলেছে ভালো মন্দ সেটা জনগণ বিচার করবে। অ্যাট দ্য সেম টাইম আমি জামাতের যে বিষয়গুলো, ধর্মীয় কার্ড ইউজ করছেন, যে দাড়িপাল্লায় ভোট দিলে আপনার বেহেশতে যাবেন। আমি একবার একটা জনসভায় বক্তব্য দিতে গিয়ে আপনার মনে করেন যে নিজেকে সংবরণ করেছিলাম যে হজে যাবেন কারা কারা, কেউ না কেউ তো হাত তুলতেন, হজে যাওয়ার দরকার না, দাড়িপাল্লায় ভোট দিলে তো আপনি বেহেশতে যাইতেই পারবেন। কথাটা হচ্ছে সেরকম। কর্মঘণ্টা কমিয়ে আনবেন ওনারা, শীর্ষ নারী নেতৃত্ব ওনারা চান না। একজন 300 জনের মধ্যে নারীকে ওনারা এবার নির্বাচনে মনোনয়ন দেননি। তো তাহলে একটা বড় অংশ, অর্ধেক ভোটার যারা নারী, তারা কেউই মনে করেন যে তাদের থেকে প্রতিনিধিত্ব পাননি। তাহলে নারীদের সম্মান কোথায়? আরেকটা বিশেষণে জামায়াতের আমির বিশেষায়িত করেছেন, আবার বলছেন যে হ্যাক হয়েছে, বিভিন্ন কথা, যেটা দেখা গেছে যে প্রুভ টু বি ফলস। তো এই ধরনের প্রতারণা যারা করবেন জনগণ তাদেরকে নিঃসন্দেহে আপনার একদম পরিষ্কার আপনার কথা। ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব আবু সাইদ খান, ধন্যবাদ আপনাকেও। অধ্যাপক ডক্টর আসিফ এম শাহান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মুক্তবাক শেষ করব এখানেই। ভোট একদমই কাছে, কাউন্টডাউন, চূড়ান্ত পর্যায়ের কাউন্টডাউন চলছে। আশা করছি, সবাই আশা করছে আসলে ভোট সুষ্ঠুভাবে হবে, সহিংসতা মুক্ত হবে, শান্তিপূর্ণ হবে, অংশগ্রহণমূলক হবে, এবং প্রধান উপদেষ্টাও সেই কথাই বলেছেন। আশা করছি সবাই ভোট দিতে যাবেন এবং দেশে একটি শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতার হস্তান্তর হবে, নতুন পথে হাঁটবে বাংলাদেশ। সে আশা রেখে আজকের মুক্তবাক শেষ করছি। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে।